চুক্তিটা হয়ে গেছে আসলে ভূ রাজনৈতিক কেন্দ্রিক চুক্তি হয়ে গেছে, যে চুক্তির মাধ্যম দিয়ে সামনের দিনে বাংলাদেশ খুব কঠিন একটা চ্যালেঞ্জের ভিতরে পড়বে। প্রথমে যে কথাটা বলতে চাই, এটি একটি বাণিজ্য চুক্তি হয়েছে, কিন্তু চুক্তিটা আমরা সকলেই কম বেশি পড়েছি। 32 পৃষ্ঠার একটা চুক্তি ইতোমধ্যেই কিন্তু আমরা ওয়েবসাইটে পেয়েছি, এবং সেই চুক্তি দেখে মনে হচ্ছে এটি শুধু বাণিজ্য চুক্তি নয়। আপনার কাছে আমি জানতে চাই যে এটি বাণিজ্য, ভূ রাজনীতি, জাতীয় নিরাপত্তা, কৃষি এবং এর সঙ্গে রয়েছে আপনার ডেটা সিকিউরিটি, এই সব কিছু মিলিয়ে একটা চুক্তিকে কেন শুধু বাণিজ্য চুক্তি বলা হচ্ছে? যে দেখেন যে এই চুক্তিটা অবশ্যই আলোচনার জন্ম দিয়েছে, এবং আমি একটু পিছনে ফিরে যাই, তাহলে খুব দর্শকদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে, আপনার প্রশ্নের উত্তরও খুব সহজভাবে পেয়ে যাবেন। সেটা হলো, দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে টিকফা চুক্তি করার জন্য মানে অনেক দিন ধরে লেগেছিল, এবং ওই টিকফা চুক্তির প্রথম নামটা ছিল টিফা চুক্তি। তা টিফাটা কিন্তু আসলে তখন 2003 সালে বিএনপি সরকার ক্ষমতায় ছিল। আমি একটু পলিটিক্যাল ইকোনমিতে যাই। বিএনপি সরকারের কাছে এটা দেওয়া হলো, খসড়াটা মার্কিন যুক্তরাষ্ট্র দিল। বিএনপি সরকার প্রভিশন দেখে, অনেক ধারা উপধারা দেখে সে নড়ে চড়ে বসছিল। তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, নড়ে চড়ে বসলো। তখন টেকনিক্যালিভাবে কিন্তু সময় ক্ষেপণ করেছিল ওই সরকার। কারণ হচ্ছে যে ওই সরকারের সময়, যখন খালেদা জিয়ার সময় কিছু মন্ত্রী ছিল, কিছু পিপুল ছিল, তারা দেশের স্বার্থকে বড় করে দেখতো, তারা দলকে বড় করে দেখতো না। যেরকম সাইফুর রহমানের মতন মন্ত্রী যখন ছিল, তখন উনি কিন্তু দেশের সাথে কাজ করতো, উনি দলের সাথে কাজ করতো না। হ্যাঁ, সাইফুর রহমানের মতন মানুষ। এখন হয়তো প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, সেটা অন্য কথা। আচ্ছা, তারপরে বিএনপি সরকার ওই টিপা চুক্তিটা, ওই খসড়াটা বিভিন্নভাবে সময়ক্ষেপণ করার পরে আসলো তো আপনার তত্ত্বাবধায়ক সরকার আসলো। তত্ত্বাবধায়ক সরকার এই দায়িত্বটা নিল না। তত্ত্বাবধায়ক সরকার বলল যে এটা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব, এটা রাজনৈতিক সরকার দেখবে। নিশ্চয়ই নিশ্চয়ই। পরবর্তীতে রাজনৈতিক সরকার যখন আসলো, মহাজোট সরকার যখন আসলো, তখন টিকফা খুব দ্রুত গতিতে এগিয়ে যেতে লাগলো। মার্কিন যুক্তরাষ্ট্র টিকফা চুক্তি করার পিছনে যে কারণগুলো আসলে ছিল, সেই কারণগুলো একটা ছিল হচ্ছে পেটেন্ট রাইট, একটা কারণ তাদের বিনিয়োগটা তাদের পক্ষে যাওয়া। কিছু কিছু ক্ষেত্রে তারা বিনিয়োগ সুবিধা পাচ্ছিল না, সেবা খাত থেকে তারা বঞ্চিত হচ্ছিল। তারা ওখানে বলেছে যে বাণিজ্য সহযোগিতা করব, কিন্তু বাণিজ্য সহযোগিতা বাংলাদেশ পায় নাই। সুতরাং এটা উল্টো হয়েছে। তাহলে আমি একটু পিছনে ফিরে গেলাম। সেটা হচ্ছে যে টিকফা চুক্তি যেটা হয়েছে, এবং এর পরে যেটা হয়েছে, জিএসপি সুবিধাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাতিল করে দিয়েছে রানা প্লাজা করার পর। আচ্ছা, এখন আমরা ফিরে আসি বর্তমান চুক্তিতে। বর্তমান চুক্তিতে যেটা দেখা গেছে, এটা তো নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যম দিয়ে যখন আমরা আলোচনা শুরু হলো আমাদের ভিতরে, তখন শুধু আমরা ছিলাম যে কে কত পণ্য আদান প্রদান করবে, কে এক্সপোর্ট করবে, কে ইম্পোর্ট করবে, কোন পণ্য এক্সপোর্ট করবে, কোন পণ্য আমি আমদানি করব, তাই না? আমরা পণ্যের ভিতরে ছিলাম, এবং সীমাবদ্ধ ছিলাম। আমাদের আলোচনাটা পণ্যের ট্যাক্স কত হবে, এবং শুল্ক অশুল্ক বাধা কি কি আছে। বাংলাদেশ তাদের হয়তো পণ্য 6700 পণ্য আমরা শুল্ক সুবিধা দেবো, তারা আমাদেরকে দিবে 1600 পণ্যে। তাহলে আমরা কিন্তু আসলে যে আলোচনাটা ছিল, সেটা একটা কিছু পণ্য কেন্দ্রিক কিছু আলোচনা ছিল। কিন্তু পরে যখন আমরা এগ্রিমেন্টটা যখন দেখলাম, যখন ভিজিবল হলো, তখন এটা তখন তো আমরা এটা অবাক হলাম যে এটা তো একটা দেশের বাণিজ্য এটা চুক্তি হতে পারে না। একটা দেশের সাথে আরেকটা দেশের বাণিজ্য চুক্তি হতে পারে না। তার কারণ হচ্ছে যে আপনি নন মার্কেট ইকোনমির সাথে আপনি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করতে পারবেন না, দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারবেন না, তাই না? আপনার বন্দর, আপনার কাস্টমসের ডাটাটা তাকে দিয়ে দিতে হবে। তারপরে আপনি যদি এই চুক্তিগুলো যদি আপনি পরিপালন করতে না পারেন, তাহলে আপনাকে শুল্ক বাড়িয়ে দিবে তারা, তাই না? তাহলে বিষয়টা হলো যে দেখেন যে আমরা যে আশা নিয়েছিলাম, হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি হচ্ছে, চুক্তি তো হতেই পারে। আপনার বর্তমান বিশ্বায়নের যুগে তো যে কোনো দেশের সাথে চুক্তি হতে পারে, তাই না? সুতরাং চুক্তিটা হয়ে গেছে আসলে ভূ রাজনৈতিক কেন্দ্রিক চুক্তি হয়ে গেছে, যে চুক্তির মাধ্যম দিয়ে সামনের দিনে বাংলাদেশ খুব কঠিন একটা চ্যালেঞ্জের ভিতরে পড়বে। তার কারণ হচ্ছে যে দেখেন যে এলডিসি কান্ট্রিগুলো সাধারণত, আমি তো এখনো এলডিসি কান্ট্রি, তাই না? এলডিসি কান্ট্রিগুলো সাধারণত কি দেখে
সে সবসময় সে কম্পিটিশন মার্কেট থেকে সে তার পণ্য ক্রয় করতে চায়, নিশ্চয়ই। সে বিকল্প বাজার খোঁজে। আপনি একটা গরিব মানুষ দেখবেন যখন সে বাজারে যায় তখন সে বাজার মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সে মুভ করতেছে, একটা গরিব মানুষ, কারণ তার পকেটে তো খুব লিমিটেড মানে রয়েছে, সে পণ্য কিনতে চাচ্ছে বেশি, তাই না? সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি যে জায়গাটা অবস্থান করছে, বাংলাদেশের অর্থনীতির যে সক্ষমতা, সেই সক্ষমতার বিচারে মানে এখন এই চুক্তি করার কারণে বাংলাদেশ কি তার যেখানে কম দামে প্রোডাক্ট পাবে সেখান থেকে কিনতে পারবে না? না, সেটা তো আপনি ইচ্ছা করলে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনার মানে দ্বন্দ্ব রয়েছে এমন দেশের সাথে তো আপনি বাণিজ্য করতে পারবেন না। এখন মার্কিন সেখানে তো যুক্তরাষ্ট্রের সাথে দ্বন্দ্ব তো বিভিন্ন ইস্যুতে, ভূ রাজনৈতিক ইস্যুতে, আপনার তেলের বাজারে বা অন্য কোনো কারণে বিভিন্ন দেশের সাথেই দ্বন্দ্ব রয়েছে। আছে। তো এখন আমি যাদের কাছ থেকে ইম্পোর্ট করি, ধরেন চায়নার সাথেও মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ঠান্ডা দ্বন্দ্ব রয়েছে। তো এখন চায়না থেকে আমি এখন সবচেয়ে বেশি ইম্পোর্ট আমি চায়না থেকেই করি, আমার প্রোডাক্টগুলো, আমার র মেটেরিয়ালগুলো। তো সেগুলো আমি চায়না থেকে আমার মতো ইম্পোর্ট করতে পারবো না। সামনের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আপনাকে মেসেজ দিয়ে দেয় যে আপনাকে সাবধানতার সাথে বাণিজ্য করতে হবে, ইউ হ্যাভ টু মেনটেন। সুতরাং তাহলে এই চুক্তি আমি কেন করলাম? এই চুক্তি তো তাহলে আমার স্বাধীনতা খর্ব করছে। এই চুক্তি কেন করলাম সেই কথাটা আমি 2003-এ ফিরে গিয়েছি, কিন্তু প্রথমেই ভাই আছে, ভাই আরো হয়তো আমার থেকে আরো ভালো জানবেন, গভীরে জানবেন। সুতরাং আমি 2003-এ কেন ফিরে গিয়েছি, কারণ 2003-এ এমন কিছু লোকজন ছিল বিএনপি সরকারের সময়, তারা দেশকে প্রাধান্য দিয়েছিল, তারা কিন্তু দলকে প্রাধান্য দেয় নাই। সুতরাং এখন আবার যখন অন্তর্বর্তী সরকার, এটা রাজনৈতিক সরকার করবে, অন্তর্বর্তী সরকার ওটা করে নাই, কিন্তু এখন এসে এটা আমরা কেন, এটা আমরা বারবার তাদের